সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাগুপ্তা ম্যাম, তোমাদেরকে আমার ডিগ্রি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় সামাজিক পদ্ধতি আর পরিমাপ। ঠিক আছে? তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আসো আমরা আমাদের পাঠ শুরু করি। আমাদের এই পাঠদান দ্বারা তোমরা নিশ্চয়ই সবাই খুবই উপকৃত হচ্ছ বলে আমি আশা করি। আমরা এই যে সামাজিক গবেষণার যে বিভিন্ন পদ্ধতি, এটা আলোচনা করার আগে আমরা প্রথমে একটু জেনে নেই যে পদ্ধতিটা কি। পদ্ধতি হচ্ছে গ্রিক শব্দ মেটা এবং ফোর্স থেকে এসেছে, যার অর্থ হলো কোনো কিছু সুচারুভাবে সম্পন্ন করার জন্যে যে পন্থার সাহায্য নেওয়া হয় সেটাই হলো পদ্ধতি। কি তোমরা বুঝতে পেরেছো? কোনো কিছু সুচারুভাবে সম্পন্ন করার জন্যে যে পন্থার সাহায্য নেওয়া হয় সেটাই হলো পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সমাজ গবেষণায় বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আমাদের যে সমাজ গবেষণায় বিভিন্ন ধরনের সমাজবিজ্ঞানীরা সমাজ গবেষণায় বহুবিধ পদ্ধতি ব্যবহার করে থাকে। আচ্ছা, এখন এই যে কেন এই বহুবিধ পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে, তার কারণ কি, যে সমাজবিজ্ঞানের ক্রমোন্নতির ফলে এবং সমাজবিজ্ঞানে এবং সমাজে অসংখ্য সামাজিক সমস্যা থাকার ফলে কিন্তু এই বিভিন্ন সমস্যার কিন্তু সাহায্য নিতে হয়। কারণ আমরা দেখি যে একটি বা অভিন্ন পদ্ধতি দিয়ে কোনো সমাজে কিন্তু সামাজিক সমস্যার সমাধানটা করা যায় না। এই জন্যে সমাজবিজ্ঞানীদেরকে বহুবিধ অনেক পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয়। এই জন্যে হেনরি পয়েকর কি বলেছেন, যে সমাজবিজ্ঞানে একাধিক পদ্ধতি ব্যবহার করা হয় কম ফলপ্রসূ ছাড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে আমাদের যে সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা রয়েছে, সেই সামাজিক সমস্যাগুলো তুলে ধরার জন্যে গবেষকরা এক বা একাধিক পদ্ধতির আশ্রয় গ্রহণ করে থাকে। আচ্ছা, এখন আমরা প্রথমেই আসি সমাজ গবেষণার প্রথম পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কি, যে ঐতিহাসিক পদ্ধতি। কি পদ্ধতি? ঐতিহাসিক পদ্ধতি। হ্যাঁ, ঐতিহাসিক পদ্ধতির ইংরেজি প্রতিশব্দটি কি? হিস্টোরিক্যাল মেথড। তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই যে ঐতিহাসিক পদ্ধতি অর্থাৎ ইতিহাস, তাই না? ইতিহাস কি করে? অতীতটাকে অনুসন্ধান করে, তাই না? ইতিহাস কি করে? অতীতকে অনুসন্ধান করে। তাহলে আমরা দেখতে পাই যে ঐতিহাসিক পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেই পদ্ধতিতে অতীত সমাজের পটভূমি, সামাজিক রীতিনীতি, প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা এবং বিশ্লেষণ কি জানার জন্যে, বর্তমান সমাজ সম্পর্কে উদ্দেশ্য অনুসন্ধান করার জন্যেই কিন্তু সমাজবিজ্ঞানীরা বা গবেষকরা ঐতিহাসিক পদ্ধতিটা ব্যবহার করে থাকেন। আচ্ছা, তাহলে আমরা দেখি যে ঐতিহাসিক পদ্ধতির প্রত্যেকটা সমাজ গবেষণার জন্য, অতীতকে জানার জন্য, আদিম সমাজকে জানার জন্য আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক্ষেত্রে কিছু ঐতিহাসিক সমাজবিজ্ঞানীদের কথা বলতে পারি, যেমন সমাজবিজ্ঞানী কার্ল মার্কস এবং আর হচ্ছে ম্যাক্স ওয়েবারের নাম উল্লেখযোগ্য। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ঐতিহাসিক পদ্ধতিটা কি? ঐতিহাসিক পদ্ধতি হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে আমরা অতীত সমাজ সম্পর্কে ব্যাখ্যা অনুসন্ধান করতে পারি, যেটার লক্ষ্যই নিহিত রয়েছে বর্তমান সমাজকে জানার
জন্য। আচ্ছা, এখন তার কারণ কি, যে আমাদের এই যে বর্তমান সমাজটা কিন্তু লুকিয়েই আছে কিন্তু অতীতের গর্ভে। এই প্রসঙ্গে নাজমুল করিম বলেছেন যে অতীতের গর্ভে লুকিয়ে আছে বর্তমান সমাজের চাবিকাঠি। এবার আমরা আসি যে ঐতিহাসিক পদ্ধতি অর্থাৎ ঐতিহাসিক তথ্যের কিছু উৎস রয়েছে, যেমন তোমার ঐতিহাসিক দলিলপত্র, তারপর হচ্ছে অফিসিয়াল নথিপত্র, তারপর হচ্ছে ব্যক্তিগত ডায়েরি এবং রোজ নামচা এবং জীবনী ও আত্মজীবনী। ঠিক আছে, এই হলো আমরা আমাদের যে সমাজ গবেষণায় ব্যবহৃত ঐতিহাসিক পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা আসব জরিপ পদ্ধতি বা নমুনা জরিপ পদ্ধতি, সোশ্যাল সার্ভে মেথড। সোশ্যাল সার্ভে মেথড তোমরা অবশ্যই বুঝতে পারছো যে জরিপ জরিপ কথাটার অর্থ কি, কোনো কিছু সরজমিনে গিয়ে দেখা। জরিপ জরিপ কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু সরজমিনে গিয়ে দেখা, তাই না? আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখো আরেকটা বিষয় বলেছি যে নমুনা নমুনা জরিপ। তাহলে হচ্ছে আমাদের যে বিষয়টা যে সামাজিক নমুনা জরিপ। নমুনা কিন্তু হচ্ছে যে কোনো পুরো সমগ্রকে একটি প্রতিনিধিত্বশীল অংশকে কিন্তু নমুনা বোঝায়। কোনো সমগ্রকে অর্থাৎ একটা পুরো জিনিসের প্রতিনিধিত্বশীল অংশকে কিন্তু কি বলে, নমুনা বলে। সোশ্যাল সার্ভে মেথডের একটা গুণাগুণ যে এখানে তোমার পুরো যে বিষয়টা, মানে আমি কোনো একটা ধরো সামাজিক কোনো একটা সমস্যা যদি আমি নির্ধারণ করি, সেই বিষয়টা সম্পর্কে গবেষণা করতে যাই, তখন কিন্তু আমরা কিছু এলাকাকে নমুনা হিসাবে কি ধরে থাকি, তাই না? অর্থাৎ গবেষক সেখানে পুরো এলাকাটাকে না নিয়ে সেখান থেকে কি করে, কিছু এলাকাকে নির্বাচন করে এবং সেখান থেকে কিন্তু তথ্য সংগ্রহ করে থাকে। এটাই কিন্তু আসলে নমুনা জরিপ। তাহলে আমরা এবার আসি যে জরিপ পদ্ধতি বলতে আমরা কি বুঝি। জরিপ পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেই পদ্ধতিতে কোনো এলাকা বা সম্প্রদায়ের জনগণ বা অধিবাসীদের জীবনযাত্রা, মানমর্যাদা, তাদের পেশা, তাদের আর্থিক অবস্থা, তাদের রাজনৈতিক অবস্থা, এই সম্পর্কে তথ্য অনুসন্ধানের পদ্ধতি হচ্ছে জরিপ পদ্ধতি। তাহলে আমরা জরিপের মাধ্যমে কি করতে পারি, যে জরিপ পদ্ধতির মাধ্যমে কোনো এলাকার বা সম্প্রদায়ের অধিবাসীদের সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। আচ্ছা, এবার আমাদের যে পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব, এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। সেই পদ্ধতিটি হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি। প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি। প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতিটা হচ্ছে যে প্রত্যক্ষ মানে কিন্তু সরাসরি সরাসরি যে বিষয়টাকে পর্যবেক্ষণ করেন গবেষক, সেটাই কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণ। প্রত্যক্ষ অংশগ্রহণ পদ্ধতিতে কি করা হয়, যে কোনো সমাজ বা সমাজের সংস্কৃতি, তার নানা আচার আচরণ, রীতিনীতি সম্পর্কে যে তথ্য সংগ্রহ করা হয়, সেটাই হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিটা কিন্তু নৃবিজ্ঞানীরাই বেশি ব্যবহার করে থাকেন, কারণ আমাদের সমাজে অসংখ্য উপজাতি এবং আদিম সমাজ, গ্রামীণ ক্ষুদ্র সমাজগুলো রয়েছে, যেগুলো সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করার জন্যে কি প্রত্যক্ষ অংশগ্রহণ পদ্ধতিটা কিন্তু অপরিসীম গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে কি করেন একজন গবেষক, তাকে কিন্তু একটা
অর্থাৎ যেখানে তিনি গবেষণাটা করতে চাচ্ছেন সেই জায়গায় কিন্তু তাকে দীর্ঘদিন কিন্তু অবস্থান করতে হয়। যেমন আমরা কিন্তু জরিপে যে পদ্ধতিটাতে কিন্তু আমরা দেখেছি যে অল্প সময় অল্প খরচে কম পরিশ্রমে কিন্তু জরিপ পদ্ধতিটা গবেষক কাজ করতে পারেন, কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতিতে একজন নৃবিজ্ঞানীকে কিন্তু দীর্ঘদিন সেখানে কিন্তু অর্থাৎ সেই এলাকা সেই বা উপজাতিদের কোনো উপজাতি সম্পর্কে যদি গবেষণা করতে চান তাহলে কিন্তু গবেষককে সেখানে দীর্ঘদিন সময় কাটাতে হবে। তার কারণ কি, তাদের সাথে থেকে গবেষক বা নৃবিজ্ঞানী তাদের রীতি নীতি আচার আচরণ সংস্কৃতি ভাষা তাদের রুচি খাওয়া দাওয়া প্রভৃতি সম্পর্কে কিন্তু কি করেন একটা সত্য তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করেন। এর মাধ্যমে কি করেন যে নৃবিজ্ঞানীরা বা গবেষকরা কিন্তু একটা নিখুঁত তথ্য সংগ্রহ করে থাকে। এবং এখানে আমরা দেখতে পাই যে একটা যোগাযোগ যে স্থাপনের প্রচেষ্টাও কিন্তু রয়েছে, যোগাযোগ স্থাপনের প্রচেষ্টাও রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই আমাদের সমাজ গবেষণায় পদ্ধতির মধ্যে কি কি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম? আমাদের ঐতিহাসিক পদ্ধতি হিস্টোরিক্যাল মেথড, তারপরে আমরা করেছি সোশ্যাল সার্ভে মেথড জরিপ পদ্ধতি এবং প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি, তাই না, পার্টিসিপেন্ট অ্যান্ড অবজারভেশন মেথড। আমাদের এই প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে নৃবিজ্ঞানী ইবি টেইলর তিনি বলেন যে প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতিটার গুরুত্বই হচ্ছে যে সরাসরি পর্যবেক্ষক বা গবেষক সেখানে উপস্থিত থেকে তাদের সাথে যে একটা গভীর যোগাযোগ স্থাপন, এটাই কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতির লক্ষ্য। এবার আমরা আসব আমাদের যে আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে কি তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি হচ্ছে কম্পারেটিভ মেথড। তুলনামূলক পদ্ধতি হচ্ছে কি কম্পারেটিভ মেথড। তুলনা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তুলনা এটা কোনো সমাজের সাথে সমাজের তুলনা হতে পারে, একটি দেশের মধ্যে থেকে একটি শহরের সাথে শহরের, একটি গ্রামের সাথে গ্রামের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো কিন্তু তুলে ধরা হয়। অর্থাৎ এক্ষেত্রে গবেষক এই পদ্ধতিটা ব্যবহার করে বিভিন্ন সমাজের মধ্যে তুলনামূলক আলোচনা করে আমরা কি একটা দিক নির্দেশনা পেয়ে থাকি। আর এই তুলনামূলক পদ্ধতিটা ব্যবহার করেন সর্বপ্রথম আমাদের এমিল ডুরখিম। এমিল ডুরখিমের নাম তোমরা সবাই শুনেছ, যে আমাদের সমাজবিজ্ঞানী ডুরখিম তিনি কিন্তু সামাজিক প্রতিষ্ঠানের কথাগুলো বলেছেন, তাই না? তো সেখানে আমরা আসলে লক্ষ্য করি যে এই যে অর্থাৎ সমাজের মধ্যে সমাজের যে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠান, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু সবসময় কিন্তু একটা মিথস্ক্রিয়া হয় এবং এই বিষয়গুলোর কিন্তু তুলনা কিন্তু করা হয়ে থাকে এবং এই তুলনা করার মধ্যে দিয়ে আমাদের সামনে একটি সুন্দর চিত্র ফুটে ওঠে। এবার আমরা আসব আমাদের দার্শনিক দার্শনিক পদ্ধতি। তোমরা সবাই যেখানে একটা দর্শন, তাই না, দার্শনিক মানে দর্শন, যেখানে এই পদ্ধতিটা কিন্তু আমাদের যখন বিভিন্ন যে আধুনিক পদ্ধতিগুলো তৈরির আগে বা সৃষ্টির আগে বা গবেষণার আগে যে সমাজবিজ্ঞানীরা কিন্তু এই ভেরিস্টিহীন অর্থাৎ এই দার্শনিক পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতেন। দার্শনিক পদ্ধতি কি? ভেরিস্টিহীন মেথড। দার্শনিক পদ্ধতি হচ্ছে ভেরিস্টিহীন মেথড। এখানে কি করা হয়, কি করেন একজন গবেষক? তার অন্তর্নিহিত দৃষ্টিতে গভীরভাবে
সামাজিক সমস্যা সম্পর্কে তথ্য অনুসন্ধান করে থাকে। এখানে কি করেন একজন গবেষক, কি করেন যে একটা সামাজিক সমস্যা অর্থাৎ একজন ব্যক্তি বা একজন প্রতিষ্ঠান সম্পর্কে অন্তর্নিহিত অর্থাৎ তার ভিতরের যে একটা দৃষ্টি আছে সেটা দিয়ে কিন্তু সে সেই ব্যক্তিকে বা সেই প্রতিষ্ঠানকে কিন্তু পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে থাকে। আমরা আমাদের এই পদ্ধতির ক্ষেত্রে যার নাম উল্লেখ করতে পারি যে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এই পদ্ধতিটার কথা বলেছে। আমরা আরেকটি গবেষণা পদ্ধতির কথা তোমাদেরকে বলি, যেটা হচ্ছে কেস স্টাডি মেথড বা ঘটনা গবেষণা পদ্ধতি, ঘটনা অধ্যয়ন পদ্ধতি। কেস স্টাডি মেথডটাতেও কিন্তু তাই, যে এখানে একজন গবেষক তাদের সামাজিক যে জীবন তার সম্পর্কে কিন্তু স্টাডি করে থাকে এবং সেখান থেকে তারা কিন্তু বেশ সুন্দর তথ্য তারা উদ্ঘাটন করে থাকে। ঘটনা গবেষণা পদ্ধতি। এবার আমরা আসি আমাদের আরেকটি পদ্ধতি, যেটা হচ্ছে কি পরিসংখ্যান পদ্ধতি। পরিসংখ্যান পদ্ধতিটা হচ্ছে কি যে এই পদ্ধতিটাকে কিন্তু কি পদ্ধতি না বলে অনেক সমাজবিজ্ঞানী কিন্তু কি বলেছেন যে কৌশল। পরিসংখ্যান পদ্ধতি হচ্ছে একটি সংখ্যাতাত্ত্বিক কৌশল। আমরা জানি যে এই যে বিভিন্ন যে সমাজ গবেষণা করা হয় সেখানে কিন্তু একটা সংখ্যার তাত্ত্বিক হিসাব কিন্তু রয়েছে, তাই না? বিভিন্ন যে সমস্যাগুলো ঘটছে সেখানে আমরা কিন্তু লক্ষ্য করি যে সেখানেও কিন্তু সে পরিমাপ করা হয়ে থাকে। তাহলে এই যেটা পরিসংখ্যান পদ্ধতি এটারও একটা অপরিসীম গুরুত্ব। তার কারণ কি যে এই পরিসংখ্যান পদ্ধতি বা কৌশল দ্বারা আমরা অর্থাৎ সমাজবিজ্ঞানীরা এবং গবেষকরা বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক হিসাব নিকাশ নেন এবং এর মাধ্যমে কি করেন আমাদের সম্পর্কে তথ্য উদ্ঘাটন করে থাকে। তো আজকে আমাদের যে এই যে বিভিন্ন যে পদ্ধতিগুলো আমরা আজকে আলোচনা করলাম সেখান থেকে কি তোমরা বলো তো যে আমরা কি কি পদ্ধতি নিয়ে আলোচনা করলাম? আবারও বলো। ঐতিহাসিক পদ্ধতি, জরিপ পদ্ধতি, প্রত্যক্ষ অংশগ্রহণ, নৃতাত্ত্বিক পদ্ধতি, তারপরে কি তারপরে বলো, তারপরে হচ্ছে আমাদের পরিসংখ্যান পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, তাই না? আচ্ছা, তো আমরা এই যে আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন যে পদ্ধতি তোমরা লক্ষ্য করলে যে সমাজবিজ্ঞানে এই বিভিন্ন পদ্ধতিটা দেখো গ্রহণটা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়। তার কারণ আমরা আগেই লক্ষ্য করেছি যে একটা সমস্যা অর্থাৎ সমাজে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক বিভিন্ন ধরনের কিন্তু সামাজিক সমস্যাগুলো কি উদ্ভব ঘটে। যেমন এখন দেখো আমাদের এই সমাজে অর্থাৎ সারা বিশ্বে যে একটা মহামারী রূপ নিয়েছে, তাই না? যার কারণে কিন্তু আজকে আমাদের এই পাঠদানটা ঘরে বসে। তো এখানে কিন্তু দেখো যে একটা সমাজবিজ্ঞানের অনেক কিন্তু গুরুত্ব রয়েছে। কারণ কি সমাজবিজ্ঞানে এখন বর্তমানে দেখো যে গবেষক যে বিভিন্ন পদ্ধতিগুলো তারা ব্যবহার করে থাকে, এই যে একটা সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে, এই সামাজিক সমস্যা থেকে কিন্তু কি শুধু সামাজিক সমস্যার পাশাপাশি মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যার কিন্তু সৃষ্টি হয়েছে, তাই না? আর এই কারণেই কিন্তু দেখো যে সমাজবিজ্ঞানে বলাই হয়েছে যে সমাজবিজ্ঞানীরা বা গবেষকরা একাধিক পদ্ধতির গুরুত্ব নিয়ে থাকে, একাধিক পদ্ধতির আশ্রয় তারা নিয়ে থাকে। বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন পরিস্থিতিতে
বিভিন্ন সামাজিক সমস্যার উদ্ভব হওয়ার কারণেই কিন্তু কি আমাদের এই সমাজ বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতির সৃষ্টি হয়েছে। তো আমরা যদি আবারও একটু আলোচনায় ফিরে যাই, যেহেতু আমরা এই পদ্ধতিগুলো আজকে আমরা আলোচনা করলাম, এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতিগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব বাংলাদেশের সমাজ গবেষণায়। তো আমরা আবারও একটু এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে পদ্ধতিগুলো তোমরা যদি বাসায় অবশ্যই পড়বে, এই পদ্ধতিগুলো সম্পর্কে আমি তোমাদের জন্যে কিছু হোমওয়ার্ক প্রশ্ন দিয়েছি। তার আগে আমি আবারও বলে নিই যে পদ্ধতিটা কি, তোমরা যদি আবারও বুঝতে চেষ্টা করো যে পদ্ধতি হচ্ছে কোনো কিছু সুচারুভাবে সম্পন্ন করার জন্য যে পন্থা গ্রহণ করা হয় তাই হচ্ছে কিন্তু পদ্ধতি, তাই না? তোমরা বাসায় সুন্দর করে পড়বে। আমি তাহলে এবার তোমাদের হোমওয়ার্ক প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আমরা আসো দেখি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পদ্ধতি কি? পদ্ধতি কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি কি? ঐতিহাসিক পদ্ধতি কি? 3 নমুনা জরিপ পদ্ধতি বলতে কি বোঝো? নমুনা জরিপ পদ্ধতি বলতে কি বোঝো? 4 ঐতিহাসিক তথ্যের উৎস কি কি? ঐতিহাসিক তথ্যের উৎস কি কি? 5 নম্বর প্রশ্ন তুলনামূলক পদ্ধতি সম্পর্কে কে প্রথম বলেছেন? তুলনামূলক পদ্ধতি সম্পর্কে কে প্রথম বলেছেন? 6 দার্শনিক পদ্ধতি কি? তোমাদের জন্যে এটা আমার হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই বাসায় সুন্দর করে এই পড়াগুলো পড়বে এবং খাতায় লিখবে। আর আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। এই বলে আজকে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।